এখন পর্যন্ত কোনো আহ, সন্তোষজনক উত্তর আসলে নেই। আজকেও আজকে নিয়ে মোটামুটি 450 ডেথ টোল ছাড়িয়ে গিয়েছে। ব্যাংক লুটের ক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংক ইউজ হয়েছে। ব্যাংকগুলো যখন দখল হয়েছে সেখানেও সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা তারা নিয়েছে। ট্যাক্স টু জিডিপি রেশিও একটা আনসাস্টেনেবল লো লেভেলে নেমে গেছে। এটা আসলে 7%-এরও নিচে। বরাদ্দের দিক থেকে শিক্ষা খাত দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্বাস্থ্য খাত। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন দৈনিক পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। হামে শিশু মৃত্যুর সংখ্যা কমছেই না। গত 2 মাসে প্রায় 450 শিশু মারা গেছে। সরকারের উদ্যোগ আছে, তবে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই মৃত্যু। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের স্টাফ রিপোর্টার আলামিন সাদমান। সাদমান, হামে মৃত্যু ঠেকানো যাচ্ছে না, এখন কি অবস্থায় আছে? আসলে হামের যে অবনতি, পরিস্থিতির যে অবনতি, তা আসলে অব্যাহত আছে। এখন পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর আসলে নেই। আজকেও আজকে নিয়ে মোটামুটি 450 ডেথ টোল ছাড়িয়ে গিয়েছে। হামের আপনি যদি হাসপাতালগুলোও দেখেন, হাসপাতালগুলোও কিন্তু পরিপূর্ণ। বাংলাদেশ শিশু হাসপাতালের কথা বলেন অথবা ডিএনসি হাসপাতালের কথা বলেন, মানে জায়গা নাই, মানে খুবই বাজে অবস্থা, একদম প্রায় ফুল। আর এবং হচ্ছে প্রতিদিনই কিন্তু 1000, 1200, 1400 এরকম, আজকে যেমন 1500 হচ্ছে। হ্যাঁ, আজকে যেমন 1500 সংক্রমণ হচ্ছে। তো আমার 1500। তো আজকের আমার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা হচ্ছে আর কি, আমরা আসলে একটা কেস স্টাডি, সবার প্রথমে একটা কেস স্টাডি দিয়ে শুরু করেছি। সেটা আসলে পটুয়াখালীর এক প্যারেন্ট যে তার বাচ্চাকে নিয়ে পটুয়াখালীর একদম প্রত্যন্ত এক গ্রাম থেকে এসেছেন। তিনি 6টা হাসপাতাল ঘুরে এখন সংক্রামক ব্যাধিতে অবস্থান করছে। সেই জার্নিতে রাত 12টা বাজেও হাসপাতালের করিডোরে অপেক্ষা করেছেন, রাত 2টা বাজেও সিএনজির জন্য অপেক্ষা করেছেন আরেক হাসপাতালে যাবেন দেখে। আসলে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি, তাহলে মানে এইটা হচ্ছে যে একটা মানুষের, মানে আমরা দেখছি যত মানুষ মারা গেছে এবং প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, তো এইটা হচ্ছে একটা মাত্র কেস স্টাডি বলে দিচ্ছে যে আসলে টোটাল চিত্রটা কি। মানে সেই পটুয়াখালী থেকে আসার পর কি কি করলো একটু শুনি। সে প্রথমে আর কি পটুয়াখালীতে যখন ডাক্তার দেখাতে যায়, তখন আসলে ডাক্তার শনাক্ত করতে পারে না। তো আসলে আমাদের লোকাল হেলথ কেয়ার সিস্টেমের যে ইনফ্রাস্ট্রাকচারের যে দুর্বলতা, সেটা কিন্তু ওইখানেই প্রতীয়মান হয়ে যায়। তখন যখন সে আসলে বুঝতে পারলো, সে বাবা হিসেবে বুঝতে পারলো যে আসলে না, হাম হচ্ছে, কারণ আশেপাশে দেখছে। তো যখন সে বুঝতে পারলো হাম হচ্ছে, তখন সে নিজেই ভাবলো যে আসলে এখানে আর না, আমি ঢাকায় নিয়ে যাই, বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। এখানে তো ডাক্তার আমার বাচ্চার হাম হচ্ছে কিনা বা কি অবস্থা, ওইটাই ডিটেক্ট ঠিক মতো করতে পারছেন না। তো যখন সে পটুয়াখালী থেকে ঢাকায় আসলো, ঢাকায় সবার প্রথমে স্বাভাবিকভাবেই ঢাকা শিশু হাসপাতালে আসলো। ঢাকা শিশু হাসপাতালে যখন গেল, তখন দেখলো আসলে কোনো বেড ফাঁকা নেই, ভর্তি করতে পারতেছে না। তো সেখান থেকে সে কী করবে, সেখান থেকে বললো যে সোহরাওয়ার্দী হাসপাতালে এখন মানে একটু খালি আছে শুনেছি, সোহরাওয়ার্দী হাসপাতাল রেফার করছে। যদিও জিএইচএস থেকে করা নির্দেশনা আছে রেফার না করার। এখন বেড খালি নেই, আপনার তো রোগীর মানে স্বাস্থ্যসেবাটা তো নিশ্চিত করতে হবে, এখন কি আর করার। তো যখন সোহরাওয়ার্দীতে গেল, তখন সে আমাকে বললো যে সোহরাওয়ার্দীতে গিয়ে আমি এখানে দৌড়াই, ওখানে দৌড়াই, আমি আসলে কোনো উত্তর পাচ্ছিলাম না। তখন সেখান থেকে আবার তাকে সেখান থেকে সে চলে গেল হচ্ছে ডিএনসিসি হসপিটালে। যখন সে যায়, তখন আসলে ডিএনসিসি হসপিটালেও গিয়ে দেখে যে ওইখানে আসলে 1 বছরের নিচে শিশু, তার বাচ্চার বয়স 5 মাস, 1 বছরের যে নিচে শিশু তারা ভর্তি নিচ্ছে না। তখন সেখানেও কিন্তু তার রাত 12টা বাজে দাঁড়িয়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয়। মানে এটা কি ধরনের একটা টেনশনের ব্যাপার, এটা আসলে তো মানে বলে বোঝানো যাবে না। সেখান থেকে সে আবার সংক্রামক ব্যাধিতে আসে পরের দিন সকালবেলা, মানে পুরো সারা রাত কিন্তু তার একটা অনিশ্চয়তা কেটেছে। তারপর যখন সংক্রামক ব্যাধিতে আসে, এখন সে 5 দিন ব্যাপী সংক্রামক ব্যাধিতে আর কি বাচ্চা নিয়ে
অবস্থান করছেন এবং তিনি বলছেন যে এখন বাচ্চাটার অবস্থা কিছুটা ভালো আগের তুলনায় এবং তিনি আমাকে মানে বলেছিলেন যে আসলে মাঝখানে আমি এবং আমার ওয়াইফ এত ভয় পেয়ে গিয়েছিলাম যে রাত 12টা বাজে, রাত 2টা বাজে আমি হাসপাতালের করিডোরেই জাস্ট ঘুরছি। আমি আসলে হাসপাতালে ভর্তিও করাতে পারছি না, বা আমি চিকিৎসা সেবাটা যে পাবো, যেটার জন্য আমি এত আশা নিয়ে ঢাকায় আসলাম, সেটাও কিন্তু আমি পাচ্ছি না। এটাই কিন্তু আসলে একজন মানুষের গল্পই কিন্তু আসলে পুরো ব্যবস্থাটার চিত্রটা তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ কিন্তু মানে অনিশ্চয়তার কারণে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে ধরেন যে আমরা কোভিডের সময় যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। আতঙ্কিত হয়ে পড়ার প্রধান কারণ ছিল যে সে ট্রিটমেন্ট করতে কোথায় যাবে জানতো না, যে ট্রিটমেন্টটা ওখানে সব জায়গায় ফিল আপ, সব জায়গায় মানুষ মানে ভর্তি, খবরে এখানে সেখানে জানা যাচ্ছে যে সব জায়গায় ভর্তি। ওতে আতঙ্কিত হয়ে যায় যে আমার যদি কোভিড হয়ও সেক্ষেত্রে আমি চিকিৎসাটা ঠিক পাবো কিনা। তাহলে এখন তো এই যে হামের শিশু যারা হাম আক্রান্ত হচ্ছেন তাদের অভিভাবকদের একই অবস্থা। হ্যাঁ, আসলে এটা তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা তো আসলে মানে এই দুর্বলতা তো স্পষ্ট। এই দুর্বলতা আপনি হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে আপনি গেলে আসলে দেখতে পারবেন যে আসলে আপনাকে আলাদা করে কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলা লাগবে না, আপনাকে আলাদা করে কোনো বিশেষজ্ঞের কথা বলা লাগবে না। আপনি জাস্ট একটা হাসপাতাল ভিজিটে গেলে আসলে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আপনি গেলেই দেখতে পারবেন যে দুর্বলতা। আমরা শুধু একজনই না, আমরা আরও অনেকের সাথেই কথা বলেছি। এই প্রতিবেদনটা করতে গিয়ে আমি মোট 34 জন, আমি আমার মোবাইলের রেকর্ডিং করে দেখেছি, মোট 34 জন প্যারেন্টসের সাথে কথা বলেছি এবং তাদের মধ্যে 2 জন ঢাকার, এবং তাদের 2 জন বাদে বাকি সবাই কিন্তু ঢাকার বাইরে থেকে এসছে। আপনি যদি আজকে পর্যন্ত প্রতিবেদন দেখেন ডিজিএসের, তাহলে কিন্তু ঢাকায় 200 শিশুর মৃত্যু ঘটেছে। এটা কিন্তু আসলে ঢাকার 200 শিশু না, ঢাকার হয়তো কিছু সংখ্যক, যেটা অনেক কম, যেটার পার্সেন্টেজ হিসাব করলে আপনি 1/3ও মনে হয় হবে না, 1/4ও মনে হবে না। বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরে থেকে আসছেন, ঢাকার বাইরের চিকিৎসা সেবা তারা সন্তুষ্ট না। আচ্ছা, একটা জিনিস আমি আপনার থেকে জানতে চাই, মৃত্যু সংখ্যা তো আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় বেশি, অনেক বেশি। আচ্ছা, আক্রান্ত সংখ্যাও বেশি আস্তে আস্তে বাড়ছে, আক্রান্তের হার কি বাড়ছে না? আক্রান্তের ব্যাপারটা আসলে কি, আক্রান্তের ব্যাপারটা অ্যালার্মিং লেভেলে গিয়ে না স্টেডি হয়ে গিয়েছে। তো এটা খুবই কনসার্নিং একটা ব্যাপার। এটা কত? ধরেন প্রতিদিন অন্তত 1000 জন নতুন আক্রান্ত হচ্ছে। মানে এইটা ধরেন 1000 থেকে কমে যে 900 আসবে, আমরা যে বলবো আচ্ছা ঠিক আছে কমতে শুরু করছে বা একটা আশা দেখা যাচ্ছে, ওইটা আসলে হচ্ছে না। প্রতিদিন 1000, 1200, যেমন আজকে 1500, 1400, এরকম কিন্তু এটা আসলে ওই অ্যালার্মিং স্টেজে গিয়ে এটা আসলে স্টেডি হয়ে গিয়েছে। তো এটা আরেকটা কনসার্নিং ব্যাপার যে সংক্রমণের হার কমছে না। এটা বিশেষজ্ঞরা এর আগে আমাদের বলেছিলেন যে সামনের মাসের মাঝামাঝি সময় হয়তো সংক্রমণের হার কিছুটা কমতে পারে, তাও আসলে অনেক ব্যাপারই এটাতে থেকে যায়। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে গত সরকার এবং তার আগের সরকারগুলোর সময় বাংলাদেশ ব্যাংক যেভাবে রাজনৈতিককরণের কারণে ব্যাংকগুলো ধ্বংস হয় এবং লুটপাট সৃষ্টি হয়, সেগুলো আবারও ফিরে আসছে। কারণ নতুন সরকার আসার পরে নতুন করে রাজনৈতিককরণের একটা প্রভাব দেখা যাচ্ছে। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাকি মোহাম্মদ জুবায়ের। তাকি মানে বাংলাদেশ ব্যাংক রাজনীতিকরণের একটা আবার চেষ্টা চলছে, কি ধরনের আসলে চলছে বা কি বিষয়? আচ্ছা, মূল বিষয় হলো কেন্দ্রীয় ব্যাংকের কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে একটা দেশের ইকোনমির, কিছু নির্দিষ্ট ফাংশন তারা দেখাশোনা করে। এর মধ্যে মূল দায়িত্ব হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, যেটা জানেন সরাসরি প্রত্যেকটা মানুষের জীবনের উপর যেটার প্রভাব পড়ে। অর্থাৎ যদি দ্রব্যমূল্য বেড়ে যায় প্রত্যেকটা মানুষের দ্বারা সাফারার হয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো এই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে মূল্যস্ফীতি ধরে রাখা। দ্বিতীয় দায়িত্ব হলো মুদ্রার মূল্য ঠিক রাখা, অর্থাৎ মুদ্রার যে মূল্য থাকা উচিত বাজারের অনুপাতে সেই অনুপাতটা ধরে রাখা, অর্থাৎ বিদেশি মুদ্রার বিনিময়ে দেশের মুদ্রার যে মূল্যমান সেটা ধরে রাখা। তৃতীয়ত হলো ব্যাংকগুলো যে আর্থিক খাতের মনিটরিং করা, এগুলোকে ঠিকভাবে পর্যবেক্ষণ করা, ঠিকভাবে কার্যক্রম চলছে কিনা। সেখানে যেটা হয়েছে পূর্ববর্তী সরকারগুলোর সময় এই কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আপনারা দেখবেন ব্যাংক লুটের ক্ষেত্রেও
সেন্ট্রাল ব্যাংক ইউজ হয়েছে, ব্যাংকগুলো যখন দখল হয়েছে সেখানেও সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা তারা নিয়েছে, এবং তারা বিভিন্ন নীতির সহায়তার মাধ্যমে বিভিন্ন পলিসি সাপোর্টের নামে লাখ লাখ কোটি টাকা তারা ব্যাংক খাত থেকে এই যে লুটেরা গোষ্ঠী বের করে নিয়ে গেছে। এটার মূল সংযোগটা ছিল রাজনৈতিক সংযোগ, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অলওয়েজ মানে কাজ করবে, সে হলো অর্থনীতির একটা বডি হিসেবে, রেগুলেটরি বডি হিসেবে, যার সাথে গভর্নমেন্টের যে একটা অ্যালাইনমেন্ট থাকবে অবশ্যই, কিন্তু সেটা অর্থনীতিকে জলাঞ্জলি দিয়ে নয়, অর্থনীতি ঠিক রেখে সরকারের বাকি সাপোর্টগুলো দেয়। কিন্তু অতীতে যেটা হয়েছে সেই ধারাবাহিকতা আমরা আবার খুব জোরালোভাবে ফিরে আসার ইঙ্গিত দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি, সেন্ট্রাল ব্যাংক এখন তার মূল যে দায়িত্ব, দেখেন মূল্যস্ফীতি 9%-এর উপরে আছে, এবং দেশের মুদ্রামান অনেক দিন ধরে এখন স্থিতিশীল আছে, কিন্তু তাও ঝুঁকির মধ্যে আছে। তাহলে এখন এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের যে ফোকাস, সে ফোকাস তার নিজের দায়িত্বের দিকে না থেকে এখন আমরা ফোকাস দেখতে পাচ্ছি সরকারের যে রাজনৈতিক যে প্রোগ্রামগুলো, অর্থাৎ বর্তমান সরকার দায়িত্বে আসার আগে, নির্বাচনের আগে তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সেন্ট্রাল ব্যাংক একটা মুখ্য ভূমিকা পালন করছে। এবং এর অংশ হিসেবে তারা যে কাজগুলো করছে, যদি আমি একটা একদম রিসেন্ট এক্সাম্পল দিই, তারা বড় ঋণ গ্রহীতাদেরকে, যারা বড় বড় শিল্প গ্রুপ আছে, তাদের ঋণ গ্রহণের ফান্ডেড ঋণ, অর্থাৎ ক্যাশ টাকা যেটাই পাবে, সেই ঋণ গ্রহণের সীমা 15% থেকে বাড়িয়ে 25% নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ বড় গ্রুপগুলো এখন যে কোনো ব্যাংক থেকে তার যে পেইড আপ ক্যাপিটাল, সেই ক্যাপিটালের এখন সে, আগে যদি কোনো ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 10,000 টাকা আপনি যদি ধরেন, সে 1500 কোটি টাকা পেত, এখন নতুন নীতিমালার মাধ্যমে সে 2,500 কোটি টাকা পাবে। অর্থাৎ প্রায় এখানেই মানে তার 1,000 কোটি টাকা তার লোনের লিমিট তার বেড়ে গেছে। কি হয়েছে দেখেন, অতীতে এই বড় গ্রুপগুলোর মধ্যেই কিন্তু খেলাপি ঋণের হার বেশি, এবং বড় বড় গ্রুপগুলো যে বিশাল অঙ্কের তারা ঋণ নিয়েছে, এর একটা বড় অংশ কিন্তু পাচার হয়েছে, বড় একটা অংশ ফান্ড ডাইভার্ট হয়ে গেছে, এবং দেশের ব্যাংক খাত যে কলাপস করছে, এটা কিন্তু এসএমইর কারণে কলাপস করেনি, বা ক্ষুদ্র উদ্যোক্তাদের কারণে কলাপস করেনি, বা যারা পার্সোনাল লোনে তাদের জন্য কলাপস করেনি, এই বড় শিল্প গ্রুপগুলোর কারণেই কলাপস করেছে। এখন এই বড় শিল্প গ্রুপকে আরও ঋণ দেওয়ার সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ এই বড় শিল্প গ্রুপ কাছে ঋণের অর্থ, অর্থাৎ ব্যাংকের অর্থ আরও বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, পুঞ্জীভূত হয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তারা যুক্তি হিসেবে দেখিয়েছে যে বড় গ্রুপগুলোর এক্সপোজার লিমিট বেড়ে, অর্থাৎ তাদের ডিমান্ড বেড়েছে, সেই ডিমান্ড বাস্তবায়নের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি অর্থনীতিবিদদের রিসেন্ট গত কয়েক বছরের কথাবার্তা শুনেন, তাহলে আপনি দেখবেন যে তারা বারবারই বলছে যে ব্যাংকের কাজ না লং টার্ম ফাইন্যান্স করা, ব্যাংকের কাজ হলো শর্ট টাইম, কারণ সে হলো আমানতটা আপনার কাছ থেকে নেয় শর্ট টাইমে, হয়তো 1 মাসের জন্য বা ম্যাক্সিমাম 10 বছরের জন্য, কিন্তু সে ফাইন্যান্স করতেছে হলো 20 বছর, 25 বছর, 30 বছরের জন্য। অর্থাৎ স্বল্প মেয়াদে টাকা নিয়ে সে দীর্ঘমেয়াদে আটকে দিচ্ছে, টাকা বিনিয়োগ করছে। এ কারণে মূলত ব্যাংক তার নিজের যে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা সে ঠিকভাবে করতে পারে না। মূলত বহির্বিশ্বে দেখবেন, বা ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ডে দেখবেন, সেটা হলো তারা মানে বড় গ্রুপগুলো, শিল্পগুলো, তাদের যে দীর্ঘমেয়াদী যে ফাইন্যান্স, তারা সেটা বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট বা হলো পুঁজি বাজার বা স্টক মার্কেট থেকে তারা এটা কালেক্ট করে। বাংলাদেশেও সেটার কথা বারবার বলা হচ্ছিল, যদিও আমাদের এই জায়গাটা এখনও স্ট্রংভাবে দাঁড়ায়নি। কিন্তু যদি এই গ্রুপগুলোকে বা শিল্পগুলোকে যদি এই বিষয়টা তাদেরকে ওইভাবে করে দেওয়া হতো, এবং তাদেরকে যদি ব্যাংক থেকে তারা সাপোর্ট না পেয়ে, তারা কিন্তু বাধ্য হয়ে ওইদিকেই যেত, শেয়ার বাজারে যেত, ইকুইটি মার্কেটে যেত, তাই না, বন্ড মার্কেটে যেত, তখন কিন্তু ওই মার্কেটগুলো স্ট্রং হতো। কিন্তু হলো আপনি আরও তাকে লং টার্ম ফাইন্যান্সের সুযোগ করে দিলেন। আর একটা বিষয় আপনি যদি দেখেন, সেটা হলো ব্যবসায়ীরা যা যা সুবিধা ফেসিলিটি চাচ্ছেন সবই দেয়া হচ্ছে। আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাও তো আপনাকে দেখতে হবে। আপনি প্রত্যেকটা মানুষের যেমন কর্মসংস্থানের প্রয়োজন আছে, অবশ্যই তার সুন্দরভাবে তার যে অর্থ যে উপার্জন করে সেটা দিয়ে তাকে সুন্দরভাবে বেঁচে থাকারও তার অধিকার আছে। এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কিন্তু যারা উপার্জন করতেছে তাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার বা জীবনযাত্রা সহজ করার সুযোগ করে দেয়, এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। সেন্ট্রাল ব্যাংক তার সেই দায়িত্ব থেকে সরে কী করতেছে, সে এখন কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পকে সে মূল টার্গেট হিসেবে নিয়েছে। এখন এটা থেকে যেটা হয়েছে, অতীতে যেরকম এভাবে বিভিন্ন পলিসি সাপোর্টের নামে বিভিন্ন বড় এক্সপোজার দেওয়ার মাধ্যমে ব্যাংক থেকে লুট হয়েছে,
এখন কি আপনি আটকাতে পারবেন? আপনার কাছে মনে হয় আপনি পলিসি করে দিলেন, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, এর কোনো গ্যারান্টি নেই। ইভেন আপনার যদি আমার খেলাপি সংস্কৃতি যদি কথা বলেন, আমাদের যিনি গভর্নর তিনি নিজেও কিন্তু ব্যবসায়ী, যিনি একমাত্র ব্যবসায়ী গভর্নর বাংলাদেশ ব্যাংকের ইতিহাস টিল নাও, এবং উনি নিজেও একসময় খেলাপি ছিলেন। এবং ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে ব্যবসায়ীরা যাই চাচ্ছে গভর্নর তার সর্বোচ্চ সুবিধা, সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করে সেদিকে দিচ্ছেন। ইভেন গভর্নর তার মূল কাজ দিকে ফোকাস না থেকে তিনি তার কর্মকর্তাদের বলে দিয়েছেন যে তোমরা ব্যাংকের যে সেন্ট্রাল ব্যাংকের যে রেগুলার কাজগুলো, রুটিন ওয়ার্কগুলো তোমরা করে যাও, আমি গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো বাস্তবায়নের দিকে ফোকাস থাকবো। অর্থাৎ অ্যাজ এ গভর্নর তার যে মূল দায়িত্ব সেটা থেকে কিন্তু অলরেডি বিচ্যুত হয়ে গেছেন। এবং যেটা এখন ভয়ের জায়গাটা কোথায় দেখেন, এই পার্লামেন্টেও কিন্তু 11 জন খেলাপি আছে। বর্তমান যে বিএনপি সরকারের যে পার্লামেন্টটা, তারা বিএনপির 11 জন সদস্য তারা খেলাপি ছিলেন। তারা সরাসরি খেলাপি বলা যাচ্ছে না, কারণ তারা কোর্ট থেকে রায় নিয়ে, স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছেন। গভর্নরও সেম অবস্থা থেকে এসেছেন। এখন কেউ কেউ এটাকে যুক্তি হিসেবে দেন যে গভর্নর নিজে ভালো ব্যবসায়ী ছিলেন, উনি তাহলে ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝবেন, তাহলে দেশের অর্থনীতি খুব ব্লুম হবে, মানে খুব বড় আকার ধারণ করবে, অর্থনীতি গতিশীল হবে। আমি একটা প্রশ্ন এখানে রাখতে চাই যারা এই ধরনের যুক্তি দেন, যে গভর্নর, এবং আরোটা বলা হয় উনি একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন, হিসাববিদ ছিলেন, উনি দেশের অর্থনীতি ভালো হিসাব করতে পারবেন, ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে উনি দেশের অর্থনীতিকে ভালো করে নিতে পারবেন। আমার প্রশ্নটা এখানে, উনি কিন্তু কোনো পলিটিক্যাল ফিগার ছিলেন না, আপনি জানেন। বিগত 15 বছর আওয়ামী লীগের সময় অনেক বিএনপির ব্যবসায়ীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, ট্রু। কিন্তু মোস্তাকুর রহমান, ওনাকে কিন্তু কেউ চিনত না বিএনপির একজন কোনো নেতা হিসেবে, বা উনি কোনো বিএনপির কোনো পদধারীও ছিলেন না, উনি ওইভাবে কোনো বড় ব্যবসায়ী নেতাও ছিলেন না। তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এটা তো যৌক্তিক কোনো কারণ নেই। তাহলে ওনার ব্যবসা কেন খেলাপি হয়েছিল? তাহলে উনি অবশ্যই ওনার মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারেননি, ওনার ব্যবসা ঠিকভাবে ঘুষিয়ে রাখতে পারেননি। এখানে প্রশ্নটা যৌক্তিক যে ব্যক্তি তার নিজের একটা ছোট ব্যবসা, অনেক বড় বৃহৎ ব্যবসাও না কিন্তু তার, সেই ব্যবসাটার যে নিজে ম্যানেজমেন্ট করতে পারেনি, সেখানে তিনি মানি ম্যানেজমেন্ট করতে পারেননি বিধায় তো খেলাপি হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কোনো সুযোগই নেই, কারণ তাকে কেউ চিনে না। তাহলে তিনি কিভাবে দেশের অর্থনীতি একদম সে খুব ওয়েল ম্যানেজমেন্ট করবেন, এটা আমাদের ডাউট আছে। এবং শুরুতে আমরা যখন সে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেন, পরামর্শ নেন, তখন আমাদের মনে হয়েছিল উনি হয়তো ইনক্লুসিভ কিছু ভালো সিদ্ধান্ত নেবেন। কিন্তু যখন এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে উনি ফোকাস দিচ্ছেন, উনি মূল কাজ থেকে সরে আসছেন, এটা কিন্তু আমাদের উপর প্রভাব পড়ছে। অলরেডি দেখেন যে আমাদের 9% প্লাস আবার আমাদের ইনফ্লেশন হয়ে গেছে, অর্থাৎ মূল্যস্ফীতি হয়ে গেছে। এর পেছনে ইরান যুদ্ধের দায়ও আছে, বহির্খাতের যে শকটা সেটাও আছে অবশ্যই, কিন্তু এটাকে তো আমার মোকাবেলা করতে হবে, এটা তো আমার কন্ট্রোলে নাই অবশ্যই, কিন্তু সেটা মোকাবেলা করার ম্যানেজমেন্টটা তো আমাকে করতে হবে। পাশাপাশি আমরা যে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, অর্থাৎ একটা কঠোর মনিটারি মুদ্রানীতির মধ্যে আমরা আছি। জানেন আমাদের পলিসি রেট, অর্থাৎ সুদের হার 10% অনেকদিন ধরে রাখা হয়েছে। তাহলে এই কঠোর মুদ্রানীতির অর্থ হলো মুদ্রা প্রবাহ কম হবে, মূল্যস্ফীতি কম হবে, মানি ম্যানেজমেন্ট অর্থাৎ অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা ঠিক থাকবে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা মূল ফোকাস থাকবে। আওয়ামী লীগের সময় দেশের এই অর্থনীতি অস্থিতিশীল হয়ে গেছিল কেন? প্রচুর আমরা ঋণ হয়ে গিয়েছিলাম, আপনি জানেন যে আমাদের অনেক ডিউ হয়ে গিয়েছিল, বৈশ্বিক বিভিন্ন দেনার দায়ে পড়েছিলাম, আমাদের অভ্যন্তরীণ ব্যাংক খাত পুরা ধ্বংস হয়ে গেছিল। এটার মূল কারণ ছিল ওই গভর্নমেন্ট গ্রোথে ফোকাস ছিল। তারা দেখাইছে যে আমি 7%, 6% বা আমি 8%, 9% আমি গ্রোথ, এবং টার্গেট আমি ডাবল ডিজিট গ্রোথে আমি যাব। গ্রোথ ফোকাস থাকার কারণে সে হলো ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে যেটা হয়েছে, খাতগুলো যে বলা হয় যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, এটা নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে আমরা কিন্তু এটার ফল এখন ভোগ করছি, অর্থাৎ অর্থনীতির ভেতর থেকে ফাঁপা হয়ে গিয়েছিল। তাহলে এখন গভর্নমেন্ট আবার ওই শেখ হাসিনার আমলে যে গ্রোথ বেজ ইকোনমির দিকে ফোকাস ছিল, এখনও সেই একই গ্রোথ বেজ ইকোনমির দিকে ফোকাস হয়ে গেছে, এবং যে কারণে অলরেডি ইকোনমিতে মানি সাপ্লাই অনেক বেড়ে গেছে। আমি যদি বলি রিজার্ভ মানি অলরেডি 13.35% বেড়ে গেছে, যেটা আগে গত বছর যেটা মাইনাস ছিল। অর্থাৎ মুদ্রা প্রবাহ, অর্থাৎ ইস্যু মানি,
অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যে টাকা সাপ্লাই সেটা বেড়ে গেছে, এবং এই যে নতুন যে বিভিন্ন প্যাকেজ আসতেছে, যে বিভিন্ন লোনের সুবিধা বাড়ানো হচ্ছে, মানি সার্কুলেশন ডেফিনেটলি আরও বেড়ে যাবে। কিন্তু সেটা যেটা হবে দিন শেষে আমাদের জনজীবনে সেটার প্রভাব পড়বে, আর দিন শেষে যে লুটেরারা সুযোগ পাবে, যে অপশনগুলো সৃষ্টি হবে, সেই অপশনের মাধ্যমে আশঙ্কা রয়ে গেছে খুব বড়োভাবেই যে আবার সেই মিসম্যানেজমেন্ট, আবার টাকা লুট হয়ে যাওয়া, সেটা আবার ফিরে আসার শঙ্কা রয়েছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বাংলাদেশে অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে। সেই সময় আওয়ামী লীগ সরকার এই চাপ ঠেকাতে নানা ধরনের ট্যাক্স বাড়ায়। তবে শেয়ার মার্কেটে যারা লিস্টেড কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর মালিকদের মধ্যে যারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার ট্রান্সফার করতে পারবেন, এই ধরনের একটা ট্যাক্স সুবিধা তখন থেকেই রেখে দেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। থ্যাংক ইউ। আপনি একদম রাইটলি ন্যারেট করেছেন জিনিসটা, যে বাংলাদেশ তো আসলে প্রতিদিন লেখালেখি আমরাও করছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও একটা আনসাস্টেনেবল লো লেভেলে নেমে গেছে। এটা আসলে 7%-এরও নিচে, ওয়েদার আপনি পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা যেখানেই যান এটা ডাবল ডিজিট। তো কমছেই আর কি টানা কয়েক বছর ধরে। তো এরকম একটা অবস্থা এনবিআর কিন্তু আসলে ডেসপারেটলি যে যেখানেই পারছে সেখান থেকেই ট্যাক্স ইম্পোজ করার চেষ্টা করছে। তো আমার এখনও স্পষ্ট মনে আছে 2024-এর জুলাই থেকে যে আপনার নতুন আয়কর আইনটা বা যে আপনার এই এফেক্টিভ হলো, সেখানে যে লিস্টেড কোম্পানির যারা ইনভেস্টর আছেন তাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটি ইন্ডিভিজুয়ালদের উপর এটা ওয়েভ ছিল, কিন্তু এটা ইম্পোজ করা হয়। স্টক মার্কেট ওয়াজ গোয়িং ডাউন এই ভয়ে, যে এতে আসলে, এবং আসলেই অনেক যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালরা আছেন তারা শেয়ার বিক্রি করছিলেন। এর মাঝখানে একটা অনেকটা কোনো ফোরাম থেকে কেউ চায়নি, অন্তত আমরা দেখিনি, এরকম একটা সুবিধা এনবিআর দিয়ে বসে যে আপনার লিস্টেড কোম্পানির যারা স্পন্সর অ্যান্ড ডিরেক্টরস তাদেরকে। তো এই সুবিধাটা হচ্ছে যে তারা যখন তাদের আপনার যে ব্লাড কানেকশন, আই মিন যে ফ্যামিলি মেম্বারদেরকে, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে সন্তান সন্ততি, তাদের নামে যখন তাদের শেয়ার উপহার দেয় তাদেরকে, যে আমরা যেটা জমি হেবার মতো বিষয়টা, সেটিতে আপনার 5% একটা এআইটি ছিল, যেটা ধরেন টোটাল ভ্যালু অফ দ্য শেয়ার 100 টাকা, 5 টাকা আপনার এআইটি দিয়ে সেই শেয়ারগুলো লক থাকতো। সেই লকটা আপনার যে আনলক করে তারপরে রেগুলেটরি ডিসক্লোজার দিয়ে সেটা বিক্রি করতে হয় বা ট্রান্সফার করতে হয়। তো এই 5%টাকে তখন 10% করা হয়। আর হচ্ছে উদ্যোক্তা পরিচালকরা যদি তাদের এই যে 3 ক্যাটাগরির কথা বললাম তাদেরকে যদি উপহার দেয়, তখন এই ট্যাক্সটা আর দেওয়া লাগবে না। বেশ অপ্রত্যাশিত একটা জিনিস। তো তার কনসিকোয়েন্স যেটা হয়েছে যে আপনার এই 24-25 ফিসকাল ইয়ারে, যে পরের যে অর্থ বছর, সেই অর্থ বছরে ঢাকার স্টক এক্সচেঞ্জে আপনার আমরা এটিকে লিখেছি যে শেয়ার গিফটিং মেগাফেস্ট, যে আগের অর্থ বছরে যেখানে 88 কোটি টাকা মূল্যমানের শেয়ার উপহার দিয়েছিল উদ্যোক্তা পরিচালকরা, সেটি আসলে উঠে যায় 8,000 কোটি টাকার উপরে। অ্যান্ড সরকার যেহেতু 10% রেটে প্রায় 800 কোটি টাকার মতো রেভিনিউ লস করেছে বিকজ অফ দ্য ওয়েভার। 800 কোটি টাকা। তো এখন সরকার লস করেছে, সরকার জেনে বুঝেই নিশ্চয়ই করেছে। তার চাইতে এখন এখানে এর 3টা কনসিকোয়েন্স হয়েছে টেকনিক্যালি। স্টক মার্কেটে যারা মার্কেট প্রফেশনালস তারা যেটি নিয়ে উদ্বিগ্ন, এটি হচ্ছে যে আপনি যখন উদ্যোক্তা পরিচালকরা থাকে লিস্টেড কোম্পানির, তারা যদি কোনো শেয়ার বিক্রি বা কেনা বা গিফট করতে চান, সেটি তাদেরকে একটা প্রি অ্যানাউন্সমেন্ট দিতে হয়, যাতে আপনার সাধারণ বিনিয়োগকারীরা যারা কোম্পানির ভেতরের খবর জানেন না, তারা যাতে অ্যাওয়্যার থাকেন যে এই উদ্যোক্তা পরিচালকরা এই লেনদেনগুলো করছেন। তো যখন আমরা দেখেছি আমাদের অ্যানালাইসিসে যে এই যে প্রায় 8,000 কোটি টাকা মূল্যমানের যে শেয়ার, তার 87% শেয়ারই আসলে তাদের হাতে গেছে যারা কিনা কোম্পানির স্পন্সর না। স্পন্সর মিনস যারা কোম্পানিটা শুরুর সময় আপনার শেয়ার হোল্ডার হিসেবে থাকেন, তারা স্পন্সর না।
কিন্তু আবার তারা বোর্ডেও নেই, দ্যাট মিনস তারা সাধারণ শেয়ার হোল্ডার। তো এতে তো মনে হয় যে কর্পোরেট গভর্নেন্সটা ব্যত্যয় হয়। না, ব্যত্যয় না, ঠিক আমি বলি যে তারা যে আপনার যেমন বাবা, সে স্পন্সর আর ডিরেক্টর, সে যদি শেয়ার বিক্রি করতে চায় তখন তাকে এটা পাবলিকলি অ্যানাউন্স করতে হয়। আর ছেলের কাছে যখন চলে গেছে, এই যে এক প্রতি আমরা দেখলাম যে 100 টাকার মধ্যে 87 টাকার শেয়ারই এই ধরনের, তারা টেকনিক্যালি তারা হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার, তারা শেয়ারগুলো ফ্রি হয়ে গেছে, যা সেলেবল ইনস্ট্যান্টলি। তো এইটা যখন তো দেখেন, আপনি একজন উদ্যোক্তা, কোম্পানির মালিক, আপনি টেকনিক্যালি নিজে বিক্রি করছেন না, কিন্তু আপনার ছেলে বা মেয়ে বা স্বামী স্ত্রী, হ্যাঁ, বা বাবা মা কেউ যদি শেয়ারটা বিক্রি করে দেয়, আপনার পরিবার কিন্তু তার জন্য রেজাল্টটা একই, কিন্তু সাধারণ মানুষ সেটি জানতে পারছে না। হ্যাঁ। এখানে একটা শুভঙ্করের ফাঁকের মতো এটাই ঘটেছে। বলছি যে Number one. কর্পোরেট Right, right, গভর্নেন্সের right. অভাব। রাইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তো এতে আপনার এই যে 8,000 করে, তারপর এই যে এই অনগোয়িং ফিসকাল ইয়ার যেটি শেষ হতে যাচ্ছে সামনে, এই ফিসকাল ইয়ারেও আপনার 500 কোটি টাকার বেশি এই ধরনের ট্রান্সফার হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি 440 কোটি টাকা হচ্ছে যেটি কিনা আপনার লক ফ্রি হয়েছে আর কি। তো প্রায় 8,350 কোটি টাকার মতো যে স্টেক, অ্যাকুইজিশন ভ্যালুতে, সেই স্টেকটা আপনার লক ফ্রি হয়ে গেছে। তো আমরা সেটিকে বলছি যে একটা যে স্টেক হোল্ডাররা বলছেন যে এটি লাইক একটা লোডেড গান, যেটা কিনা এইমড অ্যাট স্টক ইনভেস্টার্স। তারা জানবে না যে কোনো একটা কি বলে যে একটা সুন্দর সকালে তাদের কাছে শেয়ারটি বিক্রি করে যদি উদ্যোক্তারা চলে যায়, তারা এটি বুঝতেও পারবেন না। আর তৃতীয় আরেকটা কনসিকুয়েন্স আছে, এক ঢিলে দেখেন কয় পাখি মরে। ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা, সেটা ধরেন উদ্যোক্তার অ্যাকুইজিশন ভ্যালু যেটা, মানে তার ইনপুট ফেস ভ্যালু 10 টাকায়, আর শেয়ারটা ধরেন 1,000 টাকায় যদি সে বিক্রি করে, তাকে 990 টাকার উপরে হচ্ছে তার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যে ট্রান্সফারের পরে যেটি ঘটেছে, ধরেন 500 টাকা মার্কেট প্রাইসে থাকা অবস্থায় এই শেয়ারটি উপহার দেওয়া হয়েছে। তো যিনি উপহার পেলেন, তার অ্যাকুইজিশন ভ্যালু আসলে মার্কেট প্রাইসটাই, ওই সময় মার্কেট প্রাইস। তো তিনি যদি এখন 1,000 টাকায় বিক্রি করেন, তার ক্যাপিটাল গেইন হবে আপনার কত, 490 টাকা। তার উপরে তার, দ্যাট মিনস ক্যাপিটাল গেইন ট্যাক্স ফিচারে যেটি গভর্নমেন্ট পেতে পারতো, সেটিও কিন্তু আপনার মিনিমাইজ করেছে এই যে বুদ্ধিমান উদ্যোক্তারা। এখন কথা হচ্ছে, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা দুটি পারপাসের কথা বলেছেন। যে আমরা উপহার দিচ্ছি এই কারণে যে আমাদের সন্তান সন্ততিরা পড়ালেখা করে দেশের বাইরে থাকে বা দেশের বাইরে পড়াশোনা করছে, আমরা তারা দেশে আসতে চাচ্ছে না। এটি আসলে একটা সমস্যা বাংলাদেশের, যে আপনি ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়ার যে কালচার, সেই কালচারের সাথে কিন্তু এখানে আমাদের যে লাইফস্টাইল অনেকেই ম্যাচ করতে পারছে না। তো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে ফ্রি যে উত্তরাধিকারের শেয়ার তাদের দিয়ে আস্তে আস্তে তাদেরকে ব্যবসায় ইনভলভ করানোর একটা চেষ্টা তারা করছেন বলে দাবি করছেন। আর আরেকটি কথা তারা বলছেন যে আমরা তো সরকারের দেওয়া আইন মেনেই সেটি করেছি, নিঃসন্দেহে। তো মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখনো হয়নি, বাট হওয়ার রাস্তা তৈরি হয়েছে, একটা নন ট্রান্সপারেন্ট আপনার স্টেক অফলোডিং এর একটা রাস্তা তৈরি হয়েছে। তো এই জন্য স্টক মার্কেটের যারা প্রফেশনালরা আছেন, তারা বলছেন আসলে যে সাধারণ মানুষের এটি জানার অধিকার আছে যে উদ্যোক্তা পরিবারের যারা কোম্পানিটা চালাচ্ছেন, তাদের পরিবারের কেউ বিক্রি করে যদি বের হয়ে যেতে চায়, এটি যাতে আপনার রেগুলেটরি ডিসক্লোজার বা ওভারসাইটের মধ্যে আনা হয়, ঠিক যেভাবে তার বাবার শেয়ারটাও আপনার রেগুলেটরি ওভারসাইট সবার চোখের মধ্যে থাকে, সে কিনছে না বিক্রি করছে, এটি সবাই জানতে পারে। এই শেয়ারগুলোকেও একই ট্রিটমেন্ট দেওয়ার, রাজস্বের জন্য হাহাকার যখন, এর মাঝখানে এই সুবিধা, অনেক সুবিধাই তো প্রত্যাহার করে নেওয়ার। তো আমরা কিন্তু এই যে প্রি বাজেট ডিসকাশন বা কোথাও বা কোনো যে লিগ নিউজগুলো আগে আসে, অ্যাডভান্স আমরা লিখি, সেখানেও এই ধরনের খবর পাওয়া যায়নি যে এনবিআর তার প্রস্তুতি নিচ্ছে যে এই সুবিধা উঠিয়ে দেওয়া হবে। তো অনেকে প্রশ্ন করছেন যে এই সুবিধাটি আসলে কাকে দেওয়া হচ্ছে, কার জন্য দেওয়া হচ্ছে, যেখানে তার ভবিষ্যতে রেভিনিউর জন্য এটি একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে হচ্ছে যে মার্কেটের ট্রান্সপারেন্সির জন্য এটি একটি প্রবলেম। প্রতি বছরই বাজেটের আগে শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়ানো দরকার।
তো এইবার রেকর্ড ৮৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এ নিয়ে প্রতিবেদন করেছেন মোহাম্মদ আলামিন। আলামিন, এইবার তো দেখছি যে রেকর্ড ৮৩,০০০ কোটি টাকা, যেটি আপনি বললেন যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। তো এটা আমাদের কাজে লাগবে কেমন, বা কাজে লাগবে না, আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে এডিপিতে এবার স্বাস্থ্য শিক্ষা খাতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে বরাদ্দের দিক থেকে শিক্ষা খাত দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্বাস্থ্য খাত। শিক্ষায় প্রায় ৪৭,০০০ কোটি টাকার বেশি এবং স্বাস্থ্য খাতেও ৩৫,০০০ কোটি টাকার বেশি। তো এই যে অনেক বেশি বরাদ্দ, এটাকে বিশ্লেষকরা যেটা বলছে, এটা একই সঙ্গে খুব ভালো আমাদের মানে এই দুই খাতে আসলে বরাদ্দ দেয়া প্রয়োজন বলে মনে করছে। একই সঙ্গে তারা আরও একটা প্রশ্ন তুলছে, সেটা হচ্ছে বরাদ্দ দেয়াটাই মুখ্য নয়, অন্যান্য বিষয়গুলোও বিবেচনা করতে হবে, যে আমি এটা কোন প্রকল্পে ব্যয় করব, বা মানে বাস্তবায়ন কতটুকু বাস্তবায়ন হয়। আসলে এর আগে অল্প বরাদ্দ দেওয়া হলে সেই বরাদ্দের টাকাই আসলে ব্যয় করতে পারে না এই দুই খাত। আমার রিপোর্টে এটাও উঠে আসছে যে কোন অর্থ বছরে কত পরিমাণ টাকা ফেরত দিতে এডিপিতে বরাদ্দ হয়েছিল কিন্তু খরচ হয়েছে খুবই কম। আবার কাটছাট করে দেখা গেল যে যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে সেখান থেকে আবার কাটছাট করে বরাদ্দ কমানো হয়েছে। বাস্তবায়ন অক্ষমতা থাকলে আসলে খুব বেশি লাভ হবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। আচ্ছা, এমনি মানে এরা বাস্তবায়ন করতে পারে না কেন? মানে আপনার কাছে কি মনে হয়েছে? মানে কোনো আসলে আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং আমাদের দেশের টাকা নির্ধারিত সময়ে ছাড় দেয়া নিয়েও সমস্যা আছে। তারপরে অক্ষমতাও আছে, মানে এফিসিয়েন্সি নাই। হ্যাঁ, তারপর অনেক সময় প্রকল্প পরিচালকই থাকে না, একাধিকবার পরিবর্তন করা হয়। এইসব কারণে আসলে মানে নির্ধারিত সময়ে দেখা যায় যে ব্যয় করতে পারছে না, মানে প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। তো এখন এই স্বাস্থ্য খাতে তো এটা একটা তো পজিটিভ নাকি, মানে বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছে যে আমরা সাধারণত বরাদ্দের মানে মানে জিডিপির ১% বরাদ্দ দিই বা তার কিছু বেশি আর স্বাস্থ্য শিক্ষা খাতে। তো এটা আসলে ৪-৫% যাওয়া উচিত। তো এটা পজিটিভলি দেখছে যে এই দুই খাতে আসলে গুরুত্ব পাওয়া উচিত। মানে এটা কি জিডিপির মানে ৫% হচ্ছে না? এবার এটা তো মূলত এডিপিতে বরাদ্দ, এর বাইরেও তো মানে বরাদ্দ থাকবে। এই যে একটা মানে পলিসিগত শিফট, এটা সামনের দিকে আরো পজিটিভলি এগিয়ে নিয়ে যাবে আশা করা যায় নাকি? আমরা বিগত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি যে বারবার বলা হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে তেমন মানে এডিপিতে বরাদ্দ কম থাকে, কিন্তু বিএনপি সরকার এসে বর্তমান সরকার এটাকে পজিটিভলি এগোচ্ছে, এই দুই খাতে তারা অগ্রাধিকার দিচ্ছে। এটা মানে ভালো দিক বলে মনে করছে। মানে আওয়ামী লীগের ধরেন ১৭ বছর শিক্ষা স্বাস্থ্যে খুব একটা নজর দেওয়া হয়নি, এটা হচ্ছে বাস্তবতা। কারণ জিডিপির আপনি যেটা বললেন যে জিডিপির মানে বিশ্লেষকরা সবসময় দাবি করে আসে যে অন্তত ৫% রাখতে, মানে যে শিক্ষা স্বাস্থ্য, কিন্তু আওয়ামী লীগ এটা করেনি। অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের আন্ডারে তারাও এটা করেনি না। তো এটা একটা পজিটিভ। তো সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে বাস্তবায়ন যাতে হয় এবং এই যে মানে হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য যে বাজেট বা এই সরকার যে গুরুত্ব দিচ্ছে, তো এটা বাস্তবায়ন করতে হলে
বিশ্লেষকরা কি বলছেন, মানে কি করা উচিত সরকারের? বিশ্লেষকরা বলছে যে বরাবর একই কথাই তো বলে আসছে যে মানে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, তারপরে প্রকল্প পরিচালক নির্ধারণে গুরুত্ব দিতে হবে, যাতে এমন এক্সপার্ট যারা তাদেরকে এখানে আসলে নিয়োগ দেওয়া উচিত, যারা জানেই না এইসব কিভাবে মানে বাস্তবায়ন মানে করতে হবে, সেই ধরনের লোকজনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আসলে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি থেকেই যাবে। তো এই জন্য আসলে সঠিক ব্যক্তিকে ওখানে মানে নিয়োগ দেওয়ার বিষয়ে তাদের পরামর্শ আছে। ধন্যবাদ আলামিন আপনাকে।